ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু আজ সমস্ত নিয়ম ভেঙে আরিয়ান নিজের ভেতরের যন্ত্রণাগুলোকে কান্নার ভাষায় প্রকাশ করছে। আর তার এই কান্না যেন বৃষ্টির বুক চিরে ঠিক তীরের মতো বিচ্ছে। বৃষ্টি থেমে থাকেনি, ভয় ও লজ্জা দেওয়াল ভেঙে এগিয়ে গিয়েছে আরিয়ানের কাছে, নিঃশব্দে ও নিঃস্বার্থে জড়িয়ে ধরেছে আরিয়ানকে। এতটা ভেঙে পড়া আরিয়ানকে সে আগে কখনো দেখেনি। বৃষ্টির সেই পরম মমতায় আরিয়ান যেন একটু আশ্রয় খুঁজে পাচ্ছে। বৃষ্টির সান্নিধ্যে আরিয়ান যেন তার অসহায়তার ভেতর সামান্য শান্তির পরশ খুঁজে পাচ্ছে। বৃষ্টি তার সমস্ত দিয়ে চেষ্টা করে যাচ্ছে আরিয়ানের বুকের সমস্ত কষ্ট মুছে দিতে। আরিয়ানও বৃষ্টিকে জড়িয়ে ধরে নিজের অন্তরের সমস্ত যন্ত্রণা, সমস্ত দুঃখ কান্নায় ভাসিয়ে দিচ্ছে, যেন এই কান্নার স্রোতেই একটু হালকা হয়ে বাঁচতে শেখে, আবার যেন মেনে নিতে পারে সকল তিক্ত সত্য। আমাকে কি ক্ষমা করা যায় না ইলিয়াস? ইলিয়াস আলী খানের কক্ষে বিছানার উপর মুখোমুখি হয়ে বসে আছে ইলিয়াস আলী খান ও জোনাকি খান। ইলিয়াস আলী খান মলিন চেহারায় মাথা নিচু করে বসে আছে। তুমি কেন ক্ষমা চাইছো জোনাকি? অপরাধ তো আমি করছি, ক্ষমা তো আমার চাওয়া উচিত, তাই নয় কি? বাবার সন্তান হয়ে জন্মের অপরাধ করছি, তোমার স্বামী হয়ে অপরাধ করছি, তোমার বিশ্বাস অর্জন করতে না পেরে অপরাধ করছি। এই 18টা বছর তোমার অপেক্ষার প্রহর গুনতে গুনতে অপেক্ষা করে অপরাধ বোধ করছি, আর সন্তানের পিতা হয়ে অপরাধ করছি। তোমার উপর করা অভিমান আমার মেয়ের উপর দেখিয়ে অপরাধ করছি। সবশেষ আমার মতো অপরাধীর কোনো যোগ্যতা নেই তোমার সাথে থাকার। আমি চলে যাব জোনাকি, তোমাদের সকলকে মুক্ত করে চলে যাব। 18টা বছর ধরে এই বোঝা টানতে টানতে আমি ক্লান্ত জোনাকি, তাই আমার চলে যাওয়াই সকলের জন্য মঙ্গলজনক। ইলিয়াস আলী খানের কথা শুনে জোনাকি খানের বুকের ভেতরটা ধক করে উঠল। সে ইলিয়াস আলী খানের হাতের উপর নিজের হাত রেখে কান্নারত অবস্থায় বলে উঠলেন, চলে যাব মানে? কোথায় যাব? এমন করছো কেন ইলিয়াস? তুমি যেমন আমাকে ছাড়া ভালো ছিলে না, তেমনই বিশ্বাস করো আমিও তোমাকে ছাড়া একটুও ভালো ছিলাম না। আজ এত বছর পর তোমাকে ফিরে পেয়েছি ইলিয়াস, আর তুমি স্বার্থপরের মতো বলছো আমাকে রেখে চলে যাবে। এতটা পাশা তুমি? একবারও ভাবলে না তুমি ছাড়া আমার কি হবে, আমাদের মেয়ের কি হবে? এমনটা করো না ইলিয়াস। তোমাকে পাওয়ার আশায় আমি এতদিন বেঁচেছিলাম, তুমি না থাকলে আমি এই পৃথিবীতে কি করে থাকবো? ইলিয়াস আলী খান জোনাকি খানের উদ্দেশ্যে কিছু বলতে যাবেন তার আগেই তাদের কানে দরজার করাঘাতের আওয়াজ এসে পৌঁছালো। তারা দুজনেই দরজার পানে তাকিয়ে দেখতে পেল কথা দরজায় দাঁড়ানো। কথা ধীর পায়ে ইলিয়াস আলী ও জোনাকি খানের সামনে এসে দাঁড়ায়। ইলিয়াস খান কথাকে দেখে মাথা নিচু করে রেখেছে। কথা ধীরে ধীরে ইলিয়াস আলী খানের পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। আজ এত বছর পর কথা তার বাবাকে এতটা কাছ থেকে দেখছে। ইলিয়াস আলী খান তার অস্থির হাতটা কথার মাথায় রাখে এবং কথার উদ্দেশ্যে বলে ওঠেন, তোমার জীবন নষ্ট করার জন্য আমি দায়ী, যা শাস্তি দিবে আমি মেনে নেব। তবুও এই অপরাধবোধের যন্ত্রণা আমি আর বয়ে নিতে যেতে পারবো না। কথা অশ্রু চোখে তাকালো ইলিয়াস আলী খানের পানে। আমাকে একটাবার জড়িয়ে ধরবে বাবা? এছাড়া আমার কাছে থেকে আর কিছুই চাই না, এছাড়া তোমার কাছে থেকে আর কিছুই চাই না। এখন কেউ জিজ্ঞেস করতে আইসো না যে ইলিয়াস আলী খান কি করে কথার ইশারা বুঝবে। ভাই বাবা হয় সে কথার, আর সেও যে কথাকে মনে মনে বাবার মতো ভালোবাসতো তার নিশ্চয়ই এতক্ষণ পরিষ্কার। তাই ইশারার ভাষা সে বুঝবে, এ নিয়েও সন্দেহ নেই। কথার ইশারা বুঝতে পেরে ইলিয়াস আলী খান কান্নায় ভেঙে পড়লেন। চোখের জল ছলছল করে তার গাল বেয়ে ঝরতে লাগলো। কোনো কিছু না ভেবেই তিনি তার ছোট্ট পরিটাকে শক্ত করে আগলে নিলেন বুকের মাঝখানে। 18 বছর পর বাবার স্নেহের ছায়া পেয়ে কথা যেন মুহূর্তেই শিশু হয়ে গেল। এতটা বছর পর তার মনটা প্রশান্তি দিয়ে ভরে উঠল। বাবার কোলে মাথা রেখে কাঁদতে লাগলো। কথা ও ইলিয়াস আলী খানের পানে অবলোক চেয়ে রইল জোনাকি খান। নিঃশব্দে প্রাণ ভরে দেখলেন বছরের পর বছর ধরে হারিয়ে যাওয়া ভালোবাসার প্রতিটি পরিপূর্ণ দৃশ্য, যা আজ পূর্ণতা পেল। নূপুরের কোলে মাথা রেখে শুয়ে আছে আবরার, দৃষ্টি তার মাথার উপর ছাদের পানে। নূপুর আবরারের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জমিদার সাহেব, আমি জানি আপনার মায়ের জন্য আপনার মনটা বড্ড পুড়ছে, কিন্তু নূপুরকে মাঝ পথেই থামিয়ে দিয়ে আবরার বলে উঠল,
ভুল বললে প্রাণ, মায়ের থেকে আমার আয়াজের জন্য মনটা পড়েছে। ভুল বললে প্রাণ, মায়ের থেকে আমার আয়াজের জন্য মনটা পড়ছে, সাহিরের জন্য মনটা পড়ছে, আরিয়ানের জন্য মনটা পড়ছে। মা তো অপরাধ করেছে, সে নিজ স্বার্থে সব করতে পারে। তার স্বার্থে আঘাত লাগলে আমাকে ছেড়ে দিবে না প্রাণ, তাই তার জন্য আমার মনে কোনো অনুভূতি নেই। কিন্তু আমার ভাইগুলো, ওরা কিভাবে নিজেদের সামলাবে? সাহিলের বয়স কতই বা হবে? এই বয়সে তো বড় সত্য মেনে নিতে পারবে? একদমই না। হয়তো বা এখনো ঘরে বসে কান্না করছে। আমার সবগুলো ভাই ভীষণ আদরের, ওদের কষ্টের কাছে আমার কষ্ট নিতান্তই তুচ্ছ। আর আমি যদি ভেঙে পড়ি, তাহলে ওদের পিছনে ঢাল হয়ে দাঁড়াবে কে? আবরারের কথাগুলো শুনে নূপুরের মনে আবরারের জন্য আরো সম্মান বেড়ে গেল। আবরারের মন মানসিকতা সব সময় নূপুরকে এভাবে মুগ্ধ করে। মায়েরা কি করলো আপনি? এত নিষ্ঠুর কিভাবে হতে পারলো? আজ মায়ের কারণে তুমি এতটা বছর এতটা কষ্ট করে গিয়েছো। আচ্ছা আপনি, তুমি কি আমাকে ঘৃণা করো? আমার মায়ের কারণে তো তুমি সব হারিয়েছিলে, তাহলে কি তুমি এখন আমার মায়ের সাথে আমাকে ঘৃণা করো? সাহিলের কথা শুনে তার হাত দিয়ে সাহিলের চোখের পানি মুছে দিল এবং ইশারা করলো। তোকে ঘৃণা করা যায় সাহিল? এতদিন তোর এই কথা আপনিকে এই চিনলি? হতে পারে আমাদের মা আলাদা, কিন্তু তুই আমার আপন ভাইয়ের থেকেও বেশি। আমার মনে তোর জন্য কোনো তিক্ততা নেই, আছে শুধু মায়া, মমতা, ভালোবাসা। তুই না আমার বুঝদার ভাই, তাহলে এভাবে ভেঙে পড়ছিস কেন? আপনি আছি না তোর সাথে, তাহলে ভয় কিসের? সাহিল কৃতজ্ঞতার সহিত কথার পানে তাকালো, এক হাত দিয়ে কথাকে জড়িয়ে ধরে বলে উঠল। এইভাবে আমার পাশে থাকো আপনি, আমার মতো এতিমকে কখনো ছেড়ে যেও না দয়া করে। কে এতিম? আওয়াজ শুনে সাহিল, ইমন, মাহিবা ও কথা একসাথে দরজার পানে তাকায়। তারা দেখতে পায় দরজায় ইলিয়াস আলী খান ও জোনাকি খান দাঁড়িয়ে। কথাটি মূলত জোনাকি খানই বলেছেন। তারা দুজনে সাহিলের পাশে এসে বসলেন। জোনাকি খান সাহিলের দু গাল আগলে বলে উঠলেন, আমাকে মা হিসেবে মেনে নিতে কি তোমার অসুবিধা হবে বাবা? তোমার জন্মধারিণী মা খারাপ হতে পারে, তাই বলে তুমি কেন নিজেকে এতটা ছোট করে দেখবে? তুমি তো আমাদের ভালো বাচ্চা। হয়তো আমি তোমাকে আমার পেটে ধারণ করিনি, তাই বলে নিজেকে এতিম সাব্যস্ত করবে কেন? আমাকে মা হিসেবে পছন্দ হয়নি, পারবে না আমাকে তোমার মায়ের স্থানে বসাতে? সাহিল জোনাকি খানের স্নেহের কাছে নিজেকে বিলিয়ে দিল, মেনে নিল নিজের জীবনের তিক্ত সত্য। ভাই, চোখের উপর এক হাত দিয়ে আয়াস সোফায় আচ্ছা হয়েছিল। তখনই এরশাদ আয়াসকে ডেকে ওঠে। আয়াস চোখ থেকে হাত সরিয়ে এরশাদের উদ্দেশ্যে বলে ওঠে, বল। এরশাদ ইতস্তত করে, মানে ভাই, মানে দেখ, এমন মেয়েদের মতো ব্যবহার করবি না আমার সামনে। মেজাজটা আগের থেকে খারাপ হয়ে আছে, তাই এমন করলে তোকে ধরে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখবো, বলে দিলাম। আয়াজের ধমক শুনে এরশাদ কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। অতঃপর মনে সাহস সঞ্চার করে বলে উঠল, ভাই, ভাবিকে তো বাসায় নিয়ে আসলেই পারতেন না? মানে ভাবির তো এখানে কোনো দোষ নেই, তার দিক থেকে তো সে ঠিক। এরশাদের কথা সম্পূর্ণ না হতেই আয়াজ ভ্রু কুঁচকে বলে উঠল, তোর তো ওকালতি নিয়ে পড়ার দরকার ছিল রে এরশাদ। কেন এই রাজনীতি ফাজনীতিতে ঢুকে নিজের প্রতিভাকে ধ্বংস দিলি? আয়াজের এহেন কথা শুনে এরশাদ থতমত খেয়ে যায়। মানে ভাই, বুঝলাম না। তা বুঝবি কেন হাদারামের নানা কোথাকার? আমার বউয়ের হয়ে ওকালতি করতে বলেছি তোকে আমি? যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এই তুই যা তো এখান থেকে, না হলে তোর বউকে বিধবা বানাতে আমার 2 সেকেন্ডও লাগবে না। আর আগামী 1 সপ্তাহে তুই তোর এই থোবরা আমাকে দেখাবি না, যা। বেচারা এরশাদ অসহায় চোখে আয়াজের পানি তাকিয়ে আছে। আরে সে তো ভেবেছিল কথাকে ছাড়া আয়াজের কষ্ট হচ্ছে, তাই তো এরশাদ আর কিছু না বলে চলে গেল সেখান থেকে। আয়াজ একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা চেপে বসে রইল। পর মুহূর্তেই হাঁটা তুলল তার প্রিয় জায়গার উদ্দেশ্যে। আয়াজ বাড়ি থেকে বের হয়ে গাড়ি চালিয়ে চলল তার প্রিয় মানুষদের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর আয়াজের গাড়ি এসে থামলো আদিত্যপুর গণকবরস্থানের সামনে। আয়াজ ততস্থ পায়ে প্রবেশ করলো কবরস্থানের মধ্যে এবং চলে গেল তার প্রিয় দু মানুষের কবরের সামনে। আয়াজ এক দৃষ্টিতে তার মায়ের কবরের দিকে তাকিয়ে বলে উঠল, ভালো আছো মা? আমাকে একবারও জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তোমাকে ছাড়া কি ভালো থাকা সম্ভব মা? জানো মা, আজ তোমার প্রতি করা সকল অন্যায়ের বিচার হয়ে গেছে। আমি পেরেছি মা, আমি সত্যিই পেরেছি। তোমার কষ্ট, তোমার চোখের পানি, তোমার প্রতি নিপীড়নের প্রতিটি মুহূর্তের ন্যায্য শাস্তি দিতে পেরেছি আমি। তোমার কি আনন্দ অনুভব হচ্ছে মা? তুমি কি দেখছো সব কিছু? একটা দীর্ঘশ্বাস ফেলে, জানো মা,
আজ দাদু আমার সামনে মাথা নিচু করে ক্ষমা চেয়েছে। শুধু দাদু নয়, বাবাও ক্ষমা চেয়েছে। কিন্তু বলো তো মা, এত সহজে তাদের ক্ষমা করে দেওয়াটা কি ঠিক হবে? তুমি তো তোমার ডায়েরিতে আমার জন্য লিখে রেখে গিয়েছিলে কোনো একদিন যদি বাবা বা দাদু ফিরে আসে তাহলে আমি যেন তাদের ক্ষমা করে দেই এবং তাদের গ্রহণ করে নিই। কিন্তু মা, আমি চেষ্টা করেও যে তা পারছি না। তাদের মুখের দিকে তাকালেই তোমার কষ্টের ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। তাদের ক্ষমা করতে গেলেই মনে হয় আমি যেন তোমার প্রতি অবিচার করছি। তুমি বলো মা, আমি কি করব? আমার জীবনটা কি এমনই হওয়ার ছিল? আমি কি একটা হাসি খুশি পরিবার পাওয়ার যোগ্য ছিলাম না? তাহলে কেন এমন হলো আমার সঙ্গে? আয়াস নীরব কান্নায় চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিল এবং ভারাক্রান্ত মন নিয়ে বলে উঠল, মা, ভালোবাসি তোমাকে, অনেক অনেক বেশি ভালোবাসি। রাত 8টা। আয়াস মাত্র বাড়ি ফিরল। কবরস্থান থেকে সে চলে গিয়েছিল আবরারের সাথে দেখা করতে। সেখানে কিছু কাজ শেষ করে মাত্রই বাড়িতে ফিরল। আয়াস ভেবেছিল বাড়িতে কেউ নেই, তাই সে চাবি নিয়ে লক খুলে বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই আয়াসের ভ্রুদয় কুঁচকে উঠল, কারণ বাড়িতে চারিদিকে আলোয় ঝলমল করছে। আয়াজের জানা মতে বাড়িতে কেউ নেই, তাহলে আলো জ্বালালো কে? আয়াজ তার ভাবনার মাঝেই রান্নাঘর থেকে টুকটুক আওয়াজ শুনতে পেল। আয়াজ নিঃশব্দে ধীরে ধীরে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। রান্নাঘরের দরজায় এসে দাঁড়াতেই আয়াজের চোখে পড়ল এমন এক দৃশ্য যার কারণে মুহূর্তেই তার ঠোঁটের কোণে খেলে গেল এক চেনা মুস্কি হাসি। দৃশ্যটা আয়াজের কাছে অবাক করার মতো কিছুই নয়, বরং এটা তার কাছে বেশ চেনা একটি দৃশ্য। আয়াজ হয়তো জানতো এমন কিছু হবে। এলোমেলো রান্নাঘরে উঠতে থাকা মশলার ঝাল যেন বাতাসের সহিত এদিকে ওদিকে বহিতে লাগলো। পরনে সুতি লাল রঙের শাড়ি আর আঁচল কোমরে গুজে রাখা, খোপা করা চুলগুলো মাঝে কিছু চুল ঘামে কপাল ও ঘাড়ের সাথে লেপ্টে আছে। হাতে খুন্তি নিয়ে কিছুক্ষণ পর পর কড়াইতে নাড়ানাড়ি করা মানুষটিকে দেখেই আয়াজের বুকটা যেন নিঃশব্দে ভরে উঠল। আয়াজ মৃদু হেসে তাকিয়ে রইল সেই মানুষটির পানে। কিন্তু যখনই মানুষটির চোখ পড়ল আয়াজের উপর, তখনই আয়াজ তার মুখখানা গম্ভীর করে নিল। এই বাড়িতে কি? এখানে কি চাই? নাচতে নাচতে না বাপের বাড়ি গিয়েছিলে? ওইখানেই থাকতে ফিরে আসলে কেন? রান্নাঘরের রমণীটি হলো কথা। আয়াজের এহেন কথায় কথা কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে মুখ ঘুরিয়ে পুনরায় রান্নায় মনোযোগ দিল। কথার এহেন উপেক্ষায় আয়াজ হতবাক। যেখানে তার রাগ দেখানো উচিত, তার উপেক্ষা করা উচিত, সেখানে তার বউয়ের উপেক্ষা আয়াজ মেনে নিতে পারছে না। আয়াজ তো ভেবেছিল কথা আহ্লাদি হয়ে তার কাছে ক্ষমা চাইবে, কিন্তু তা হলো কই? আয়াসের রাগে ধূপধাপ পা ফেলে সেখান থেকে তার ঘরের উদ্দেশ্যে চলে গেল। আয়াস চলে যেতেই কথা সেদিকে তাকে মুখ টিপে হাসলো। সে জানতো আয়াস তাকে কথা শোনাতে এক চুল পরিমাণও ছাড় দিবে না, তাই তো এমন করা। কথা এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে রান্নায় মনোযোগ দিল। রুমের মধ্যে পায়চারি করে যাচ্ছে আয়াস। সে কিছুতেই কথার উপেক্ষা মেনে নিতে পারছে না। আয়াস নিজেকে নিজেই বলে উঠল, কত বড় সাহস ওই মহিলার! আমাকে, এই আয়াজ খানকে উপেক্ষা করে। সে কি ভেবেছে এই আয়াজ খান তার সান্নিধ্য পাওয়ার জন্য মরে যাচ্ছে? একটুও না। একটু সুন্দর করে কথা বলি দেখে মাথায় চড়ে বসেছে। ঠিক আছে, আমাকে উপেক্ষা করা, তাই না? আমিও এখন থেকে তাকে উপেক্ষা করব। আয়েস নিজের সাথে বকবক করতে করতে ফ্রেশ হতে চলে গেল। বেশ কিছুক্ষণ পর আয়েস ফ্রেশ হয়ে বের হয়ে তোয়ালা দিয়ে মাথা মুছছিল। এরপর ভেজা তোয়ালা বারান্দায় মেলে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। তখনই ঘরের মধ্যে কথার আগমন ঘটে। কথার হাতের ট্রে ভর্তি খাবার। কথা জানতো আয়াস আজ খাবার টেবিলে যাবে না, তাই তো খাবারগুলো এখানে নিয়ে আসা। কথা ঘরে প্রবেশ করে খাবারের ট্রেটা টি টেবিলের উপরে রাখলো এবং টেবিলে এক এক করে খাবারগুলো সাজাতে লাগলো। আয়াস আয়নার সামনে দাঁড়িয়ে তার চুল ঠিক করছিল আর চোখে কথার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিল। কথা খাবারগুলো টেবিলে সাজিয়ে সোফার কিনারায় দাঁড়িয়ে পড়ল এবং আয়াজের পানে তাকালো। আয়াজ বুঝতে পারলো কথা তাকে খাবারের জন্য ডাকছে, কিন্তু সে তো নিজেকে প্রতিজ্ঞা করেছে যে সে কথাকে উপেক্ষা করবে। তাই আজ ধূপধাপ পা ফেলে বিছানায় গিয়ে শটাং হয়ে শুয়ে পড়ল আর এমন ভাব করলো যেন সে ঘুমাতে চেষ্টা করছে। কথা আয়াজের এহেন বাচ্চামিতে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। বসে পড়ল সোফায়। সোফার হাতলে হাত রেখে গাল ঠেকিয়ে
তাকিয়ে রইল আয়াজের পানে। এভাবেই 1 মিনিট 2 মিনিট করতে করতে 10 মিনিট পার হয়ে যায়, কিন্তু না, কথা আসলো না আয়াজকে ডাকতে। এতে আয়াজের রাগ আরো 1 ডিগ্রি বেড়ে গেল। এত উপেক্ষা! আয়াজ মেনে নিতে পারছে না এই উপেক্ষা। সে শোয়া থেকে উঠে বসে পড়ল এবং রাগী চেহারায় কথার পানে তাকালো। আয়াজের রাগী মুখ দেখে কথার ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু তবুও সে নিজের হাসি আটকে রাখার চেষ্টা করলো, কিন্তু কথা পারল না নিজের হাসি থামাতে। কথার হাসি দেখে আয়াজ বসা থেকে উঠে দাঁড়িয়ে ধূপধাপ পা ফেলে ব্যালকনিতে চলে গেল। আয়াজ ব্যালকনিতে পাতানো সোফায় গিয়ে বসলো। মন মেজাজ তার কোনো কিছুই ভালো নেই। কথাকে ভালো না বাসলে এখনই 2-4টা থাপ্পড় বসিয়ে দিত কথার গালে, কিন্তু এখন তো কথার থেকে তার বেশি ব্যথা হবে। সে তো তার বউকে ব্যথা দেওয়ার কথা চিন্তাও করতে পারে না। আয়েজের ভাবনার মাঝে কথা হুট করে আয়েজের কোলে বসে পড়ে এবং আয়েজের গলা জড়িয়ে ধরে। কথার এহেন কাণ্ডে আয়েজ কিছুটা হকচকিয়ে যায়। সে কল্পনাও করেনি কথার এহেন ব্যবহার। কথা আয়াজের পানে তাকিয়ে মিষ্টি একটা হাসি উপহার দিল আয়াজকে, কিন্তু আয়াজ সে তো অভিমান করে আছে। সে তার মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। কথা এবার তার 2 হাত দিয়ে আয়াজের গাল টেনে দিতে লাগলো। কথার এহেন কাজে আয়াজ রাগী মুখ করে কথার চোখে চোখ রাখলো। আয়াজের রাগী মুখ দেখে কথার হয়তো আরো হাসি পেল। সে আয়াজের গালে আরেকটু টেনে ইশারা করলো। জানেন, এভাবে রেগে থাকলে আপনাকে টমেটোর মতো দেখায়। কথা ইশারায় এগুলো বলে হাসা শুরু করে দিল। কথার হাসি আয়াজকে প্রশান্তি দিচ্ছে। সে মুগ্ধ নয়নে কথার হাসি দেখতে লাগলো। কথার হাসিতে হয়তো কোনো শব্দ নেই, কিন্তু আছে একরাশ মুগ্ধতা, যা আয়াজকে প্রতিনিয়ত মুগ্ধ করে। কথা এবার হাসি বন্ধ করে চেহারায় মলিনতা এনে ইশারা করলো। দয়া করে আপনি আমার উপর এভাবে রেগে থাকবেন না। আপনার রাগ আমাকে ভীষণ পীড়া দেয়। রাগ পরিবর্তে দরকার হলো দুটো মেরে নেবেন, কিন্তু তবুও রেগে থাকবেন না। আয়াজ কথার ইশারা বুঝতে পেরে নিজের গম্ভীরতা বজায় রেখে বলে উঠল, তোমার উপর আমার এই রাগটা কি জায়েজ নয়? কথা আগের ন্যায় ইশারা করলো। অবশ্যই জায়েজ, কিন্তু বিশ্বাস করুন আমি এত কিছু জানতাম না। যখন জানতে পারলাম তখন আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, চলে আসতে নিয়েছিলাম আপনার কাছ থেকে, কিন্তু তখনই আমার চোখে ওই ছবিগুলো ভেসে উঠলো। আমি কি করব বলুন? আমি এই তিক্ত সত্য কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আর ওইদিকে আপনাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছিল, থাকতে পারছিলাম না আপনাকে ছাড়া। আয়াজ বুঝলো কথার ইশারাগুলো। আয়াজ গলার খানিক কোমলতা নিয়ে বলে উঠল, ভালোবাসো আমায়? আয়াজের কথায় কথা কিছুটা হকচকিয়ে গেল। পর মুহূর্তে নিজেকে শান্ত করে মুখে মলিনতা নিয়ে ইশারা করলো। ভালোবাসি কিনা জানি না, হয়তো কখনো জানতেও চাইনি, কিন্তু এতটুকু বুঝতে পারি আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আপনাকে ছাড়া আমার বেঁচে থাকা পৃথিবীর সব থেকে পীড়াদায়ক। এই কয়েকদিনের দূরত্বে আমি বেশ বুঝেছি এই কথার বেঁচে থাকার জন্য আয়াজ নামক মানুষটার ভীষণভাবে প্রয়োজন। আয়াজ মনোযোগ দিয়ে কথার ইশারাগুলো বুঝে ওঠার চেষ্টা করলো। কথার ইশারা বুঝতে পেরে আয়াজের মনে প্রশান্তির বাতাস বয়ে গেল। আয়াজের মনে হলো আজ তার বেঁচে থাকা সার্থক। এই নিষ্ঠুর দুনিয়ায় কারো তো ভালোবাসা পেয়েছে সে, কেউ তো তার জন্য ছটফট করছে। এর থেকে বেশি বেঁচে থাকার জন্য আর কিছু প্রয়োজন? একদমই না। আয়াজ তার 2 হাত দিয়ে কথার 2 গাল আগলে নিল এবং কথার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। কথা চোখ বুজে অনুভব করলো আয়াজের স্পর্শ। আয়াজ এবার কথার কপালে তার কপালের সাথে ঠেকিয়ে নরম গলায় বলে উঠল, কে বলেছে আয়াজ খানের ভালোবাসার মানুষ নেই? এই যে আছে আমার ময়না বউ, আমাকে কখনো ছেড়ে যেও না বউ। এই আয়াজ খান পৃথিবীর সকল কষ্টের ভার বহন করতে পারবে, কিন্তু তোমার বিরহের ভার বহন করতে পারবে না। মরে যাব আমি, সত্যি মরে যাব। ভালোবাসি বউ, গত 8টা বছর ধরে তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবেসে যাচ্ছি। আয়াজের আবেগ মাখা কথায় কথার চোখ দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। কথা আয়াজকে জড়িয়ে নিয়ে ইশারা করে, আমার 3টে প্রশ্নের উত্তর চাই, দেবেন? আয়াজ কথার ইশারা বুঝতে পেরে মুচকি হাসে, এরপর বলে ওঠে, আমি জানি তোমার 3টে প্রশ্ন কি কি। আপনি কি করে জানেন আমার প্রশ্ন 3টে হতে পারে? তোমার মনের খবর আমি না জানলে কে জানবে বউ? তাহলে বলুন তো দেখি আমার 3টে প্রশ্ন কি কি? আয়াজ কথার ইশারা বুঝতে পেরে আবারও মুচকি হাসলো। তোমার প্রথম প্রশ্নটি হলো, আবরারকে কি আমি আগে থেকেই পরিচিত? আমাদের মধ্যে আগে থেকেই কি কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক ছিল? তাহলে তোমার উত্তরে আমি বলবো হ্যাঁ, আবরার এবং আমি আগে থেকেই পরিচিত, এবং শুধু পরিচিতই নই, বরং আমরা দুইজন
দুইজনের কলিজার বন্ধু। আমাদের বন্ধুত্বের প্রায় 20 বছর হতে চলল। আমি যে স্কুলে পড়তাম আবরার ওই স্কুলেই পড়তো। তখন আমাদের বয়স সবেমাত্র 10 বছর ছিল। কিভাবে যেন আমরা একে অপরের পরম বন্ধু হয়ে উঠলাম। হয়তো আমাদের মধ্যে রক্তের একটা টান ছিল, আর আবরার এবং আমি মিলেই এত সব পরিকল্পনা করেছি। কথা বড় বড় চোখ করে আয়েজের পানে তাকিয়ে রইল। কথা ভাবতেও পারেনি এ দু ভাইয়ের পেটে পেটে এত শয়তানি। আয়েজ পুনরায় বলে উঠল, তোমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি কিভাবে 8টা বছর ধরে তোমাকে ভালোবেসে যাচ্ছি, তাই তো? তাহলে শোনো। তখন আমার বয়স হবে 22 বছর, আর তোমার সবে 11। পরন্ত বিকেলে এক লাল পরীকে দেখে সেদিন জীবনের প্রথম আমার হৃদয় থমকে গিয়েছিল। আমি সেদিন জমিদার বাড়ির বাহিরে দাঁড়িয়ে আবরারের জন্য অপেক্ষা করছিলাম। সেদিন আবরারের উপর বেশ বিরক্ত ছিলাম, কারণ আবরার 5 মিনিট করতে করতে 20 মিনিট আমাকে দাঁড় করিয়ে রেখেছিল। শয়তানটাই বেশ অলস। আমি বিরক্তিকর মুখ নিয়ে একবার হাত ঘড়ি তো আরেকবার জমিদার বাড়ির দিকে তাকাচ্ছিলাম। এমনিতেই তখন আমাদের শত্রুর অভাব ছিল না। তারা যদি কেউ আমাকে জমিদার বাড়ির আশেপাশে দেখে নিত তাহলে তো আমার এবং আবরারের জন্য খারাপ হতো। এই কারণে আমি আবরারের উপর আরও বিরক্ত ছিলাম। কিন্তু আমার এই বিরক্তিটা বেশিক্ষণ রইল না। জমিদার বাড়ির ছাদে এক কিশোরী গায়ে লাল সুতির শাড়ি জড়িয়ে লম্বা ঘন চুলগুলো ছেড়ে দিয়ে তার ছোট ভাইদের সাথে কানামাছি খেলছিল। কিশোরী চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। সে তার স্নিগ্ধ হাসি নিয়ে এদিক ওদিক তার ভাইদের খুঁজে চলছিল আর হেসে যাচ্ছিল। কিশোরীর হাসিতে কোনো শব্দ ছিল না, কিন্তু ছিল একরাশ মুগ্ধতা, যেই মুগ্ধতা এই আয়াজ খানকে আজীবনের জন্য বেঁধে দিল। সেই কিশোরীটি ছিল কে ছিল জানো? সেই কিশোরীটা ছিল আমার ময়না বউ, যে এখন অষ্টাদশী কন্যা, যে কয়েকদিন পর 19-এ পা দিবে। জানো, সেদিনের পর আমার মধ্যে কেমন অস্থির অস্থির অনুভব হতে শুরু করলো। আস্তে আস্তে বুঝতে পারলাম আমি তোমাতে দুর্বল হতে শুরু করেছি। অতপর ভেবে নিলাম এই আয়াজ খানের জীবনের একমাত্র জীবনসঙ্গী হওয়ার অধিকার রাখে মাহাদিবা খান। কথা আবরারের কাছ থেকে তোমার সকল বিস্তারিত খবর জেনে নিলাম। এও জেনে নিলাম এই খেলায় আমি একা না, আমার ভাই আরিয়ানও আছে। কিন্তু আমি তো এত সহজে আমার বউকে হাতছাড়া করতে পারবো না। তাই তো আবরারের সাথে মিলে সব পরিকল্পনা করলাম। কিন্তু আল্লাহর কি ইচ্ছে দেখো, আমার পরিকল্পনার আগেই সে তোমার সাথে আমার দেখা করিয়ে দিল। সেই দিনের আমাদের প্রথম দেখা, সেই বাচ্চার ওভাবে রাস্তা পার হওয়া, সবটাই আল্লাহর পরিকল্পনা ছিল। আমিও তাই মেনে নিয়েছিলাম। এরপর যা যা হয়েছে সব আমার এবং আবরারের পরিকল্পনা অনুযায়ী। তোমার এবং আবরারের বিয়ের নাটকটাও আমাদের পরিকল্পনার অংশ ছিল। কিন্তু তার মধ্যে অনাকাঙ্ক্ষিত ব্যাপারটি ছিল তুমি আমাকে এত সহজেই বিয়ের প্রস্তাব দিবে তা আমি ভাবিনি। কিন্তু যখন সুযোগ পেয়েছি তোমাকে পাওয়ার, তখন কিভাবে তা হারিয়ে ফেলবো বলো তো? এই কথাগুলো বলে আয়াজ থামলো। আর কথা সে থমকানো চোখ নিয়ে তাকিয়ে আছে আয়াজের পানে। আয়াজ কথার এহেন অবস্থা দেখে মৃদু হাসলো। এতটুকুতেই এই অবস্থা বউ? তৃতীয় প্রশ্নের উত্তর জানবে না? কথা কোনো মতে মাথা নাড়িয়ে সায় জানালো। কথার সায় পেয়ে আয়াজ আবারও বলা শুরু করলো, তোমার তৃতীয় প্রশ্নটা হলো আমি কিভাবে ছোট মার খোঁজ পেলাম, তাই তো? তাহলে শোনো। মনে আছে আমরা যে ওই দিন লাভ গার্ডেনে পার্কে গিয়েছিলাম, ফিরে আসার সময় তুমি কারো ডাক শুনে দাঁড়িয়ে যাও। তুমি ভেবেছিলে সেটা তোমার মনের ভুল, কিন্তু আমিও সেই ডাকটা শুনেছিলাম। তাই ওই দিনই সব খোঁজ লাগানো শুরু করলাম। খোঁজ লাগানোর পর জানতে পারি তোমাকে ডাক দেওয়া মানুষটা ছিল ছোট মা। বহু খুঁজে পেয়েও যাই ছোট মাকে, বুঝলে? কথা আয়াজের কথাগুলো শুনে কেমন প্রতিক্রিয়া করবে তা বুঝতে পারছে না। অতঃপর কথা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইশারা করলো, অনেক রাত হতে যাচ্ছে, চলুন খাবার খাবেন। ইশারা করে কথা আয়াজের কোল থেকে উঠে যেতে নিয়েছিল, কিন্তু আয়াজ কথাকে আটকে দেয়। তোমার কি এখনো আমার উপর রাগ আছে? এখনো আমাকে দেখলে তোমার ঘৃণা হয়? কথা তাকালো আয়াজের চোখের পানে। আপনার প্রতি আমার কোনো রাগ বা অভিমান নেই, আর আপনাকে ঘৃণা করার সাধ্য এই কথার নেই। আমি শুধু আপনার কাছে একটা ওয়াদা চাই। কি ওয়াদা চাও বলো? তোমার জন্য আমি সব করতে প্রস্তুত। কথা কিছুক্ষণ নির্বাক থেকে ইশারা করলো, আপনি আমাকে ওয়াদা করুন যে আপনি এই সব খুন খারাপিতে আর জড়াবেন না। ইলমা মায়ের সাথে যারা যারা অন্যায় করেছে তারা সবাই আজ তাদের শাস্তি পেয়েছে। তাই এখন আপনি ওয়াদা করুন এই মারামারি, খুন, এই সবের মধ্যে নিজেকে আর জড়াবেন না। যেই হাতে আমি আপনার ভালোবাসার স্পর্শ পাই, সেই হাতে আমি অন্যের রক্ত দেখতে পারবো না। আয়াজ বুঝলো কথার ইশারা। কিছু একটা ভেবে মৃদু হেসে বলে উঠলো, ঠিক আছে, করলাম ওয়াদা।
এই আয়াজ খান তার ময়না বউকে ওয়াদা করলো সে আর কখনোই কোনো মারামারি খুন খারাপি করবে না, ঠিক আছে বউ? কথা হাসলো আয়াজের পানে তাকিয়ে। মনের কথাও যেন সুখেরা উড়ে বেড়াচ্ছে। কথার ভাবনার মাঝে আয়াজ কথাকে কোলে উঠিয়ে হাঁটা ধরল ঘরের উদ্দেশ্যে। ঘরে এসে কথাকে সোফায় বসিয়ে দিল। অতঃপর থালায় খাবার সাজিয়ে কথাকে খাইয়ে দিতে লাগলো এবং নিজেও খেতে লাগলো। আর কথা সে মুগ্ধ নয়নে তার নেতা সাহেবকে দেখতে লাগলো। এক সপ্তাহ পর আজ শুক্রবার, তাই আয়াজের আজ না আছে অফিসের চিন্তা আর না আছে কার্যালয়ে যাওয়ার চিন্তা। তাই সে বেলা 11টা অবধি মনের সুখে ঘুমিয়ে যাচ্ছে। কিন্তু তার এই ঘুম হয়তো কারো সহ্য হলো না। কথা হন্তদন্ত হয়ে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ঘরে প্রবেশ করলো। ঘরে এসে সে দেখতে পেল আয়াজ এখনো উবুর হয়ে ঘুমিয়ে আছে। কথা আয়াজের কাছে গিয়ে আয়াজের বাহু ধরে ধাক্কা দিতে লাগলো। কথার ধাক্কায় আয়াজের ঘুম কিছুটা উড়ে গেল। আয়াজ ঘুম ঘুম চোখে তাকালো কথার পানে। কি হয়েছে বউ? আমার এই আরামের ঘুমটা তোমার সহ্য হচ্ছে না? কাল সারা রাত তোমার জন্য ঘুমাতে পারিনি। এখন যাও তো, আমি ঘুমাবো। আয়াজের এহেন কথা শুনে কথা রেগে উঠলো। তার কারণে নাকি আয়াজ ঘুমাতে পারেনি। সারা রাত তাকে জ্বালিয়ে এখন সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া। কথা ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে এক মগ পানি নিয়ে এসে সম্পূর্ণ পানি ঢেলে দিল আয়াজের মুখে। হুট করে মুখে পানি পড়ায় আয়াজ হকচকিয়ে উঠে বসলো। আয়াজ বোঝার চেষ্টা করে পানি আসলো কোত্থেকে। আর তখনই সে দেখতে পায় কথা হাতে মগ নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকে মিটমিট করে হাসছে। এটা কি হলো? কই কি হলো? আমার গায়ে পানি ছুড়লে কেন? আমার এত সুন্দর ঘুমটা নষ্ট করতে তোমার একটু খারাপ লাগলো না বউ? না, একদমই খারাপ লাগেনি। ভালোই ভালোই বলেছিলাম উঠতে। উঠেছিলেন? আয়া চোখ মুখ কুঁচকে বলে ওঠে। এত সকাল সকাল উঠে কি করব? এত সকালে? ওহে আমার জামাই, আপনি কষ্ট করে আপনার ওই দৃষ্টিটা যদি একবার ঘড়িতে দিতেন তাহলে দেখতে পারতেন এখনো সকাল রয়নি। এখন বেলা 11টা বাজে। তো মাত্রই তো 11টা। আজের এহেন গা ছাড়া কথা শুনে কথা খানিক রেগে যায়। সে রেগে তার হাতে থাকা মগটা আয়াজের পানে ফিকে মারে। আর ততক্ষণে আয়াজ মগটা ক্যাচ করে নেয়। কথা রাগি রাগি মুখ নিয়ে আয়াজের পানে তাকে ইশারা করে। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে নামবেন। ওই বাড়ি থেকে সবাই পড়েছে, তাই আমি আপনার কোনো নাটক দেখতে চাই না। ভদ্র মতো 10 মিনিটের মধ্যে নিচে নেমে আসবেন, না হলে ভালো হবে না বলে দিলাম। কথা ইশারা করে সেখান থেকে চলে যায়। আর আয়াজ বুঝতে পারলো তার বউয়ের মাথা গরম। তাই সেও আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। দুদিন আগেও কথা ও বাড়ির সকলকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায়। সেই উপলক্ষেই সকলের আশা। আয়াজ ঠিক 10 মিনিট পর ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। পরনে তার খয়েরি রঙের টি শার্ট ও কালো ট্রাউজার। আয়াজ দেখতে পেল বসার ঘরে সকল পুরুষরা বসা, মহিলারা হয়তো সকলের রান্নাঘরে। আয়াজ বসার ঘরে আসতেই সকলকে সালাম দিল। এরপর গিয়ে বসলো জাফর আলী খানের পাশে। জাফর আলী খান ও রওশন আলী খান কিছুটা ইতস্তত করে বসে আছে। আয়াজ হয়তো বুঝতে পারলো তাদের মনের অনুভূতি। কিন্তু আয়াজ তার মায়ের শেষের কথা রাখতেই সকলকে ক্ষমা করে দিয়েছে। হয়তো এতে তার ভীষণ কষ্ট হয়েছে, তবুও মায়ের কথা আয়াজ কোনোভাবে ফেলতে পারবে না। আয়াজ নিজের ডান হাতটা জাফর আলী খানের হাতের উপরে রেখে নরম গলায় শুধালো, কেমন আছো দাদু? জাফর আলী খান হয়তো আয়াজের এহেন আচরণ আশা করেনি। শুধু জাফর আলী খান কেন, উপস্থিত কেউই আয়াজের এমন আচরণ আশা করেনি। জাফর আলী খান মাথা উঠিয়ে আয়াজের পানে তাকালো। আয়াজকে দেখলি তার বুকের ভেতর অনুশোচনার জেকে বসে। জাফর আলী খান তার হাত আয়াজের মাথায় বুলিয়ে দিয়ে আদুরি ভাবে বলে ওঠে, এই তো ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? আয়াজও হাসি মুখে উত্তর দেয়, এই তো বেশ ভালো আছি। এভাবে আয়াজ সকলের সাথে খুবই আন্তরিকতার সাথে হেসে হেসে কথা বলল, শুধুমাত্র রওশন আলী খান ছাড়া। রওশন আলী খান তার ভারাক্রান্ত মন নিয়ে সোফায় বসে আছেন। আয়াজ বারবার আর চোখে রওশন আলী খানের পানে তাকাচ্ছে। সকলে আয়াজের আচরণে বেশ খুশি। তারা ভেবেছিল আয়াজ আজ না তাদের আবার অপমান করে, কিন্তু তা হলো না। এভাবেই কিছুক্ষণ কথা বলার পর আয়াজ হাঁক ছেড়ে কথাকে ডাকে নাম ধরে। না, আয়াজ সকলের মাঝে বলে ওঠে, বউ বউ এদিকে আসো। আয়াজের এই ডাক শুনে উপস্থিত সকলে হকচকিয়ে যায়। তারা ভাবতেও পারেনি আয়াজ কথাকে সকলের সামনে বউ বলে সম্বোধন করবে। অতঃপর আয়াজের বউ ডাকটা শুনে সকলে এতটুকু নিশ্চিত হতে পারলো যে কথা এবং আয়াজ সম্পর্কটা মধুর যাচ্ছে।
কিন্তু আরিয়ানের মনে কেমন চিনচিন ব্যথা হতে লাগলো। তবুও সে নিজেকে সামলে নিল। ওইদিকে রান্নাঘরে সকল মেয়েরা রান্নায় ব্যস্ত। তখনই আয়াজের বউ সম্বোধন সকলের কানে আসে। বাড়ির গিন্নিরা মুখ টিপে হাসছেন, আর মেয়েরা কথাকে খোঁচা দিতে দেরি করছে না। এর মাঝেই নুপুর বলে উঠল, যান, আয়াজ খানের বউ, আপনাকে আপনার স্বামী আপনাকে ডাকছে। নুপুরের কথা শুনে রান্নাঘরে আরেকবার হাসির রোল পড়ল। কথা অসহায় চোখে একবার সকলের পানে তাকালো, তারপর আয়াজের উপর রাগ দেখাতে দেখাতে রান্নাঘর থেকে প্রস্থান করলো। আর ওইদিকে জোনাকি খানের প্রাণ ভরে এলো মেয়ের এত হাসি খুশি পরিবার দেখে। কথা রাগ নিয়ে বসার ঘরে পৌঁছালো। আয়াজ কথাকে দেখে বাবু হাসি দিয়ে বলে উঠল, বউ, 1 কাপ কফি আর 1 কাপ চা করে নিয়ে উপরের ওই ঘরে এসো তো। কথা বুঝলো না আয়াজের কথার মানে। 1 কাপ চা আর 1 কাপ কফি কার জন্য? কিন্তু কথা কোনো কিছু না ঘেটে চলে গেল রান্নাঘরে। আয়াজ এবার উঠে দাঁড়ালো এবং রওশন আলী খানের সামনে এসে বসলো। আপনার সাথে আমার কিছু কথা ছিল, যদি আমাকে সময় দিতেন। রওশন আলী খান আয়াজের কথা শুনে দাঁড়িয়ে পড়ল। আয়াজ বুঝতে পারলো রওশন আলী খানের সম্মতি। আয়াজ এবার সকলের পানে তাকিয়ে নম্রভাবে বলে উঠল, তোমরা একটু বসো, আমরা কিছুক্ষণ পরই আসছি।